নমস্কার, দীপাস টিচিং এ আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমার সিনিয়র ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিং এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি, আজকে ক্লাস 12 এর জন্য খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আছে। ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, তোমরা সবাই জানো ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি আমার কিন্তু পড়ানো কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা চ্যাপ্টারের পিডিএফ দেয়া, সাজেশন বলে দেয়া এবং তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টারে যা যা কমেন্ট করেছো যখন যেটা তখন সেটাই কিন্তু আমি প্রোভাইড করার চেষ্টা করেছি। আজকে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে দুটি প্রশ্ন বলবো, তোমরা ধরে নিতে পারো যে পরীক্ষাতে ওই দুটি প্রশ্নই আসবে। এতটাই কনফিডেন্সের সঙ্গে কেন বলছি সেটাও আলোচনা প্রসঙ্গে অবশ্যই বলবো। তার আগে বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি এখনো পর্যন্ত যে পিডিএফ গুলো তোমরা পাওনি সেগুলোও কিন্তু পাঠিয়ে দিতে পারি। এরপরে আজকের ক্লাসের আলোচনায় আসছি। কেন বলছি যে এই দুটো প্রশ্নই পরীক্ষাতে আসবে? একটা হচ্ছে জনসংখ্যা বিবর্তন মডেলের চতুর্থ পর্যায়ের বৈশিষ্ট্য, ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ। এই জনসংখ্যা বিবর্তন মডেলের প্রত্যেকটা পর্যায়ে কি আছে সেটা তো অবশ্যই বলবো। চতুর্থ পর্যায়টা গুরুত্বপূর্ণ এই কারণে, এই সময় কিন্তু মানব সভ্যতা অনেকটা অগ্রগতির পথে এবং কোন সময়ে জন্মহার কিরকম, মৃত্যুহার কিরকম, অর্থাৎ মূল যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বলবো। এই চতুর্থ পর্যায়টা কিন্তু উন্নত দেশগুলোর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য বহন করে, সেই কারণেই কিন্তু গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস তোমাদেরকে জানাবো, সেটা হচ্ছে অমর্ত্য সেনের সক্ষমতা তত্ত্ব। এই যে সক্ষমতা সংক্রান্ত দৃষ্টিভঙ্গি বা ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, এই বছরের সিলেবাসে নতুন অ্যাড হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা হয়তো বইতে অনেক বড় নোটস পাবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নই আসবে। ফলে এখান থেকে লং কোশ্চেন যেহেতু আসছে না, আমি বেশি বড় বা লেংদি কোশ্চেন কিছু দিচ্ছি না। অবশ্যই আমি ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফির যে দুটো চ্যাপ্টার আছে সেই দুটো চ্যাপ্টারে তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা সাজেশন অবশ্যই দেব। এরপরে তোমাদেরকে আমি দুটোর যে কোশ্চেন তার উত্তরটি যথাযথ ঠিক কতটি লিখবে সেটা তুলে ধরবো। ফলে বুঝতেই পারছো তোমাদের কাছে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই তুমি তো একটা লাইক করবে এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবে। থমসনকৃত জনবিবর্তন মডেলের চতুর্থ পর্যায়, এই চতুর্থ পর্যায়ে আগে আমরা থমসন কে সেটা একটু জেনে নিই। 1929 সালে মার্কিন অর্থনীতিবিদ ওয়ারেন থমসন, তাহলে ওয়ারেন থমসন হচ্ছেন মার্কিন অর্থনীতিবিদ। তিনি 1929 সালে এই জনসংখ্যা বিবর্তন যে মডেল সেটি সর্বপ্রথম প্রকাশ করেন। এই জনসংখ্যা বিবর্তন মডেলের চতুর্থ পর্যায়ের বৈশিষ্ট্য কি না, এখানে নিম্ন জন্মহার অর্থাৎ মানুষ সচেতন হওয়ায় জনসংখ্যা বা জন্মহার কিন্তু অনেকটাই নিয়ন্ত্রিত এবং মৃত্যুহার আরো কম। তার মানে নিশ্চয়ই চিকিৎসা বিদ্যার উন্নতি বা চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, অতি নিম্ন মৃত্যুহার, এর ফলে জনসংখ্যা বৃদ্ধি কিন্তু স্থিতিশীল। এই সময়টা কোন সময়টা হতে পারে? এটা হচ্ছে 1950 থেকে 2000 সালের মধ্যে, বিংশ শতকের মধ্যভাগ থেকে একবিংশ শতকের সূচনাকালের 50 বছর পর্যন্ত। এই পর্যায়ে জন্মহার কিরকম ছিল? প্রতি 1000-এ 20 জনেরও কম। দেখো, লেস দেন 20 পার 1000 জন। মৃত্যুহার আরো কম, কত? 1000 জনে 10 জনেরও কম। তাহলে মৃত্যুহার অতি নিম্ন। আর্থসামাজিক পরিকাঠামো, এই যে বললাম মানুষ অনেকটাই শিক্ষিত সচেতন, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, তাই এই সময় আর্থসামাজিক পরিকাঠামো কিন্তু খুবই দৃঢ় এবং উন্নয়নের হারও ছিল অতি দ্রুত। জীবনযাত্রার মান কিরকম ছিল? এই পর্যায়ে দেশের অর্থনৈতিক অবস্থা, মানুষের মাথাপিছু আয়, প্রত্যাশিত আয়ুষ্কাল, শিক্ষার প্রসার ইত্যাদি প্রত্যেকটা ব্যাপারের উন্নতি ঘটে। পরিষেবার উন্নতি,
শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন, প্রযুক্তিগত পরিষেবার দ্রুত অগ্রগতি লক্ষ্য করা যায়। এবং এই চতুর্থ পর্যায়ে আমি প্রথম থেকেই বলে আসছি, এই চতুর্থ জনবিবর্তন মডেলের চতুর্থ পর্যায় মানে এগুলো হচ্ছে উন্নত দেশের বৈশিষ্ট্য। এখানে একটা লক্ষ্য বানানে ভুল আছে, জফলা দিয়ে দিলাম। এই পর্যায়ের দেশগুলো কোনটা? স্পেন, পর্তুগাল, সুইডেন, ডেনমার্ক, অস্ট্রিয়া, নরওয়ে, যুক্তরাজ্য। বুঝতেই পারছো উন্নত দেশগুলো জনসংখ্যা বিবর্তনের চতুর্থ পর্যায়ে পড়ে। এরপরে তোমাদের কাছে একটি আরো বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি সিলেবাসে নতুন সংযোজন হয়েছে, অমর্ত্য সেনের সক্ষমতা সংক্রান্ত দৃষ্টিভঙ্গি বা ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। এই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটা কি? আমরা আগে অমর্ত্য সেন সম্পর্কে দু এক কথা জেনে নিই। ভারতীয় দার্শনিক এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন। তাহলে ভারতীয় অর্থনীতিবিদ যিনি নোবেলজয়ী, আমাদের গর্ব করার মতো, তোমরা সবাই অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নাম শুনেছ। তিনি 1980 সালে তার সক্ষমতা তত্ত্ব বা ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ উপস্থাপন করেন। এই সক্ষমতা তত্ত্বের মূল ধারণা কি না? মূল ধারণাটি তিনটি বিষয়ের উপর নির্ভরশীল। একটি কার্যকারিতা, একটি সক্ষমতা এবং তৃতীয়টি হচ্ছে উন্নয়ন। কার্যকারিতা কি? এটি হলো জীবনের বিভিন্ন দিক, অর্থাৎ কার্যকারিতা বলতে যেমন উন্নত স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সম্পর্ক, ভোট দেওয়া। একটা মানুষ যা যা করতে পারে, যা অর্জন করতে পারে, সেটাই হচ্ছে তার কার্যকারিতা। সক্ষমতা তাহলে কি? সক্ষমতা হলো একজন ব্যক্তির বিভিন্ন প্রকার কাজ করার বা বিভিন্ন অবস্থায় থাকার ক্ষমতা। কার্যকারিতা হচ্ছে যেই কাজগুলো স্বাভাবিকভাবে সে করতে পারে, যে কাজগুলোতে তার অধিকার আছে। আর সক্ষমতা হচ্ছে বিভিন্ন অবস্থায় থাকার ক্ষমতা। এটি একজন ব্যক্তির পছন্দ করার স্বাধীনতা এবং সুযোগ। এর মাধ্যমে মানুষের জীবনে কি কি সুযোগ রয়েছে, সে কি কি করতে সক্ষম, তার একটা ধারণা পাওয়া যায়। যেমন একজন দরিদ্র মানুষ হয়তো ভালো খাবার কেনার ক্ষমতা রাখে, কিন্তু সে যদি সেই খাবার কেনার সুযোগ না পায়, তখন সে কিন্তু অপুষ্টির শিকার হতে পারে। এখানে তার সক্ষমতা আছে, সে কিনতে পারে, কিন্তু সুযোগ পায়নি, তার মানে এখানে তার কার্যকারিতা নেই। সক্ষমতা আছে, কার্যকারিতা নেই। 3 নম্বর যে পয়েন্টটি বললাম সেটি হচ্ছে উন্নয়ন। উন্নয়ন মানে মানুষের সক্ষমতাগুলোর সাথে যথোপযুক্ত প্রসার ঘটানো, যাতে তারা তাদের জীবনে আরো বেশি করে সুযোগ পায় এবং পছন্দ মতো জীবনযাপন করতে পারে। তার কাছে আরো, মানুষের কাছে আরো সুযোগ মেলে ধরা, যাতে সে আরো উন্নতি করতে পারে। ডক্টর সেন তার এই সক্ষমতা তত্ত্বতে বলেছেন, ব্যক্তির আয় বা সম্পদের উপর মনোযোগ না দিয়ে, যে আয়, আমার কাছে টাকা পয়সা আছে কিন্তু আমি কিনতে পারছি না, খেতে পারছি না, সেটার চাইতে বড় কথা কি না সে কি করতে সক্ষম, সে জীবনে কতটা করতে সক্ষম, সক্ষমতার দিকে নজর দেয়া। তাই আয় বা সম্পদের উপর মনোযোগ না দিয়ে মানুষ কি করতে সক্ষম এবং তাদের জীবনকে কি করে উন্নত করা যায় বা উন্নত করার দিকটাতে আলোকপাত করাটাই হচ্ছে সঠিক উন্নতি বা সঠিক উন্নয়ন। তাহলে আমরা এই যে অমর্ত্য সেনের যে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, তাতে তিনটি বিষয় দেখলাম। একটা হচ্ছে সক্ষমতা, প্রথমত কার্যকারিতা, তারপরে সক্ষমতা, তারপরে হচ্ছে উন্নয়ন। ব্যাস এইটুকু ছোট্ট করে লিখবে, তোমাদের 3 নম্বরের প্রশ্ন এলে এইটুকুতেই তোমরা কিন্তু 3-এ 3 পাবে। তাহলে বুঝতেই পারছো আমি এখন সময় একদম পাচ্ছি না। আবারও বলছি, 5 to 9 এর পরীক্ষা চলছে, এরপরে খাতা আছে। এখানে কোনো লং কোশ্চেন নেই, এখানে খুব বেশি ছবি আঁকতে হবে না, 2-একটা কোশ্চেনের ছবি আসবে, সেগুলো আমি অবশ্যই প্রসঙ্গক্রমে বলে দেবো। তাহলে এইটুকু কোশ্চেন তো অ্যান্সার লিখে নেওয়াই যায়, অবশ্যই লিখে নেও। না হলে কিন্তু এই ক্লাসগুলো হারিয়ে গেলে তখন আবার তোমরা বলবে ম্যাডাম এই নোটটা পাচ্ছি না। তাই বলবো, এই যে এখন তোমরা একটুখানি 5-7 মিনিটের ভিডিও লিখতে হয়তো 10-15 মিনিট যাবে, অবশ্যই লিখে নিও। এইটুকু রিকোয়েস্ট, এইটুকু কথা রাখবে, তাহলে কিন্তু হাতের স্পিডটাও বেড়ে যাবে, পরীক্ষা ভালো হবে, পড়া কোশ্চেন ছেড়ে আসতে হবে না। নাহলে কিন্তু খুব আফসোস করতে হবে যে এটা তো আমার পড়া ছিল, আমি সময়ের জন্য লিখতে পারলাম না। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো উপস্থাপনার সঙ্গে। অবশ্যই আশা করব এতক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো এবং এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পেতে বন্ধুদের মাঝেও ভিডিওগুলো শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।